আত্মস্থানন্ত প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই লাখো ভক্ত সমাগম হলো বেলুড় মঠে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হলো স্বামী আত্মস্থানন্দে। গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হলো সন্ন্যাসীকে। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, আমরা দিনভর যে ছবি দেখেছি, বহু মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসছে, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত সেই একই ছবি ধরা পড়েছে। গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় সন্ন্যাসীকে। এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো, বহুজনের হিতে যে মানুষটি আজীবন কাজ করে চলেছেন, নিরন্তর মানুষের সেবায় যে মানুষটি নিয়োজিত ছিলেন, সেই মানুষটির শেষ বিদায়ের সময় লক্ষ লক্ষ মানুষ যে হাজির হবেন সেটা বলার অপেক্ষা রাখে না। তুমুল বৃষ্টি হচ্ছে আজকে, প্রায় 2.5 ঘন্টা ধরে টানা বৃষ্টি চলছে বেলুড় মঠকে অর্থাৎ গোটা বেলুড় মঠ, এবং সেখানে শুধুমাত্র লক্ষ লক্ষ মায়ের পায়ের পদচিহ্ন আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন এখনো চলছে অন্ত্যেষ্টিক্রিয়া, দীর্ঘ সময় লাগছে, তার কারণ বৃষ্টি এবং প্রচুর হাওয়া। গঙ্গার পাড়ে এই দীর্ঘ সময় ধরে অন্ত্যেষ্টি চলছে, এবং তার আগের যে প্রক্রিয়া আমরা লক্ষ্য করলাম যে গোটা বেলুড় মঠে তার যে প্রিয় শিষ্যেরা ছিলেন, যে সন্ন্যাসীরা ছিলেন, যে ব্রহ্মচারীরা ছিলেন, তাদের কাঁধে চেপে তাদের প্রিয় মহারাজ তিনি গোটা বেলুড় মঠ পরিক্রমা করলেন, এবং সকলেই চোখের জলে শুধু বলা ভুল হবে, মানুষের আবেগে, মানুষের ভালোবাসায়, এবং অনেকেই বলছেন যে তাদের কাছে আর যেন আনন্দের, তার কারণ শেষ মুহূর্তে পর্যন্ত মানুষকে আনন্দ দিয়ে গেছেন। তার কারণ অত্যন্ত রসিক মানুষ ছিলেন এই স্বামী আত্মস্থানন্দ মহারাজ, এবং যখন সংঘ বিপদে পড়েছে, যখন রামকৃষ্ণ মঠ কোন রকম সংকটের মুখোমুখি, সেই সময় এমন হাস্যরসাত্মক কথা বলে সেই জটিল পরিস্থিতিকে সামলে নিয়েছিলেন এই মহারাজ। সেই সময় সেই মুহূর্তগুলো তারা উপলব্ধি করছেন, এবং সকলেই যে আজকে বিষাদের সঙ্গে রয়েছেন সে কথা কিন্তু আমরা বলবো না। তার কারণ অনেকেই বলছেন যে তিনি রামকৃষ্ণ লোকে গঠন করলেন, এবং তার কাছেই এই শান্তি, এবং গোটা সমাজকে তিনি যেন একটা শান্তির পথ দেখিয়ে আজকে শেষ দিনে সেটাই কিন্তু মাথায় করে প্রত্যেকটি মানুষ এমন ব্রত নিচ্ছেন আজকে বেলুড় মঠে লক্ষ লক্ষ মানুষ। অর্পিতা, একদমই তাই কমলাক্ষ, এবং আমরা যেভাবে দেখেছি যে আর্তের সেবায় তিনি নিজেকে সারা জীবন নিয়োজিত করেছিলেন পরবর্তী প্রজন্মের কাছে, এটাও তো একটা অনেক বড় অনুপ্রেরণার। একেবারেই ঠিক। আর্তের সেবায় শুধুমাত্র আমাদের রাজ্যে শুধু নয়, রাজ্যের বাইরে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রাণ কাজ, সেবার কাজে ঝাঁপিয়ে পড়তেন। যখন তিনি কর্মঠ ছিলেন, যে সময় তার শরীর অন্তত তাকে সঙ্গ দিত, সেই সময়টা করেছেন, এবং যখন অসুস্থ হয়েছেন, যখন হাঁটাচলা সেই অর্থে করতে পারতেন না, সেই সময় প্রচুর মানুষকে এই মঠের যে জটিল জটিল সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে যত সমস্যা হয়েছে তার পরামর্শ কিন্তু প্রত্যেকেই গ্রহণ করতে পেরেছেন, এবং শেষ দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তিনি তার বাহ্য জ্ঞান ছিল, সেই সময় পর্যন্ত মানুষকে অকাতরে আশীর্বাদ দিয়েছেন। এবং প্রত্যেকেই যারা এই মঠের শিষ্য রয়েছেন, শিষ্য নন রয়েছেন, অনুরাগী রয়েছেন, প্রত্যেকেই তার সম্পর্কে এত জানেন, তার সম্পর্কে এত বোঝেন, এবং তাকে এত কাছের মানুষ বলে মনে করেন যে তাকে সাক্ষাৎ পাওয়া, তার সাক্ষাৎ পেতে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ তার মনের কষ্টে বা মনের যখন সমস্যা, জটিল সমস্যায় মানুষ ভুগছেন, সেই সময় অন্তত তার কাছে এসে একটা আশার তাদের মনে জাগত, এবং সেই কারণেই কিন্তু তারা দিনের পর দিন আসতেন তার কাছে।
যারা খবর পেয়েছেন তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন, তিনি হাসপাতালে তার জন্য চিকিৎসকরা 16 জনের চিকিৎসকের দল নিয়োগ করা হয়েছিল। প্রত্যেকের কাছে সেই ডাক্তাররাও বলেছেন যে প্রচুর অনুরাগী ফোন করে খবরাখবর নিচ্ছেন, একদমই কমলাক্ষ, তার সঙ্গে দেখা যায় কিনা, তার সঙ্গে দেখা করা যায় কিনা সেই বিষয়ে কিন্তু তারা চেষ্টা করে গেছেন। তার আমির অর্পিতা, অনেক ধন্যবাদ কমলাক্ষ। রাত 8:10 সংস্কৃতি ভবন থেকে দেহ বেরোলো। 3টি মন্দির ঘুরে স্নান আর এরপর গান স্যালিউট। অন্ত্যেষ্টি সম্পন্ন হলো স্বামী আত্মস্থানন্দের। রামকৃষ্ণ লোকে যাত্রা করলেন স্বামী আত্মস্থানন্দ। কাজে ছিল সর্বত্যাগী সাধনা। সেই পথে তিনি উদ্বুদ্ধ করতেন তরুণ সন্ন্যাসীদের। স্বাধীনতার পরেই গেরুয়া বসন পরে দেশের কাজে ঝাঁপিয়ে পড়েন স্বামী আত্মস্থানন্দ। আমরণ সেই কাজই করে গেছেন তিনি। রামকৃষ্ণ আন্দোলন মূর্ত হয়েছে রামকৃষ্ণ মিশন এবং মঠের মধ্যে দিয়ে। সেই আন্দোলনকেই নতুন এক দিশা দেখিয়েছিলেন স্বামী আত্মস্থানন্দ। সর্বত্যাগীর উপস্থিতি এবং কথা মানুষকে প্রবল অনুপ্রেরণা দিত। তার তৃপ্ত কণ্ঠস্বর কিভাবে সরাসরি শ্রোতার হৃদয়কে উদ্বেলিত করত তা আজ কিংবদন্তি। ভগবানের কথা, ভগবানের কাজ, এই সমস্ত নিয়ে আমরা কথা বলবো, শুনবো এবং পরে তা নিয়ে ধ্যান করব, চিন্তা করব এবং কি করে আমরা সেই ভগবানের পথে গিয়ে পৌঁছতে পারি সেই বিষয়ে যতটা পারি প্রাণপণ চেষ্টা করব। স্বামী বিবেকানন্দের মতো তিনিও প্রয়োজনে কঠোর তিরস্কার করতেন, কিন্তু সেই তিরস্কারের পরেই মিলত তার স্নেহময় স্পর্শ। এক কথায় কাজের মধ্যেই নিরলস ছিলেন তিনি। কর্মই ছিল তার প্রেরণা, কর্মই ছিল তার সাধনা। যে তিনি যে আদর্শের ধারক বাহক, সেই আদর্শ বলে যে ব্যক্তি চলে যায়, ব্যক্তি আসে, কিন্তু যে ব্যক্তি আসেন তিনি আগের ব্যক্তির যে লেগাসি বা যে উত্তরাধিকার সেটাকে বহন করে নিয়ে চলেন। ফলে আত্মস্থানন্দ মহারাজ আজকে যদি ভাবি যে নেপথ্য থেকে তিনি আপনার আমার কথোপকথন শুনতে পাচ্ছেন, তাহলে আমরা অবশ্যই ভাবতে চাইব তার যে মানসিকতা, যে মাইন্ডসেট ছিল, সেখান থেকে তিনি ভাববেন যে আজকের যে সন্ন্যাসী, আজকের যে যুবা ত্যাগব্রতী, তিনি ওই ধারাকে বহন করে নিয়ে চলবেন। এইটাই তিনি নেপথ্য থেকে চাইবেন। এটা আমাদের খুব বেশি করে ভাবতে ইচ্ছে করে।
1949 সাল, সন্ন্যাস জীবন নিয়ে মানব সেবায় ঝাঁপিয়ে পড়লেন স্বামী আত্মস্থানন্দ। 1952 সালে রাঁচিতে টিবি স্বাস্থ্য নিবাস শাখার সহকারী সচিব হিসাবে যোগদান করেন। 1958 সালে মায়ানমারে ইয়াঙ্গনের সেবাশ্রমের সেক্রেটারির দায়িত্ব নেন তিনি। সন্ন্যাসীর নিরলস পরিশ্রমে সেবাশ্রম কয়েকদিনের মধ্যেই হয়ে উঠেছিল উৎকৃষ্ট মানের হাসপাতাল। 1965 সালে ভারতে ফিরে আসেন স্বামী আত্মস্থানন্দ। 1966 সালে রাজকোট শাখার প্রধান হন। 1973 সালে রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য এবং রামকৃষ্ণ মঠের ট্রাস্টি নির্বাচিত হন তিনি। ত্রাণ ব্যবস্থাপনা শাখারও সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। তার নেতৃত্বে বিভিন্ন সময় ভারত বাংলাদেশে ত্রাণ ও পুনর্বাসনের কাজে ঝাঁপিয়ে পড়ে রামকৃষ্ণ মঠ ও মিশন। 1998 সালে যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফরে যান আত্মস্থানন্দ। সর্বত্যাগী সন্ন্যাসীর প্রয়াণে শেষ হলো এক সুদীর্ঘ ইতিহাসের। মানুষের জীবনে যে তার শেষ পরিচয় হিসেবে শুধু কাজটাই থেকে যায়, তার জ্বলন্ত উদাহরণ হিসেবে রয়ে গেলেন এই বলিষ্ঠ সন্ন্যাসী। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।